বিশ্ব অর্থনীতির ইতিহাসে মাঝে মাঝেই এমন কিছু ঘটনা ঘটে যা একেবারে চমকে দেওয়ার মতো। গত ৫০ বছরে ফ্রান্সের অর্থনীতির গতিপথ ঠিক সেরকমই একটা ঘটনা। আজ আমরা এমন একটা সোর্স মেটেরিয়াল বিশ্লেষণ করব যা একটা দেশের উত্থান এবং পতনের এক অবিশ্বাস্য গল্প তুলে ধরেছে। এক সময়ের ঐতিহাসিক সমৃদ্ধির একেবারে চূড়া থেকে বর্তমানের চরম স্থিবিরতায় কিভাবে একটা দেশ পৌঁছালো তা আজ ধাপে ধাপে বোঝার চেষ্টা করা হবে। কিভাবে একটা পরাশক্তি ধীর গতিতে নিজেদের পতন ডেকে আনল, চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। ১৯৮০-র দশকের এমন একটা দেশের কথা একটু কল্পনা করা যাক, যেখানে মধ্যবিত্ত শ্রেণী আক্ষরিক অর্থেই রাজকীয় জীবনযাপন করত। সাধারণ কর্মজীবীদের জীবনমান এতই উন্নত ছিল যে তা আজকের দিনে ভাবলেও অবাক লাগে। সেই দেশের শিল্প খাত এতটাই অগ্রসর ছিল যে তারা বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বাণিজ্যিক বিমান কনকর্ড তৈরিতে সহ-নির্মাতা হিসেবে কাজ করেছিল। শুধু তাই নয়, শ্রমিকদের জন্য বাধ্যতামূলক ৪ সপ্তাহের সবেতন ছুটির ব্যবস্থাও ছিল। আধুনিক ইতিহাসে সাধারণ মানুষের এমন বিলাসবহুল জীবন খুব কমই দেখা গেছে। আর সংস্কৃতি ও বুদ্ধিবৃত্তির এই বৈশ্বিক প্রতীকটিতে মাত্র ২ দশকের মধ্যে মাথাপিছু আয় কতটা বেড়েছিল তা শুনলে অবাক হতে হয়। অবিশ্বাস্যভাবে ১২ গুণ। হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে, পুরো ১২ গুণ। এই অভাবনীয় প্রবৃদ্ধি সে সময় সত্যিকারের এক অর্থনৈতিক বিস্ময় তৈরি করেছিল। চারপাশের সবকিছুই ছিল দারুণ ইতিবাচক। কিন্তু সোর্স মেটেরিয়াল বলছে যে সেই স্বপ্নের মতো অতীতটা আজ এক রূঢ় বাস্তবে পরিণত হয়েছে। সেই সোনালি দিনের সাথে আজকের তুলনা করলে আক্ষরিক অর্থে একটা বিশাল ধাক্কা খেতে হয়। একদিকে ছিল সেই ১২ গুণ প্রবৃদ্ধি, আর অন্যদিকে আজকের চিত্র, যেখানে প্রায় ২০% তরুণের কোনো চাকরি নেই। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, বর্তমানে প্রতি ৩ জনে একজন ফরাসি নাগরিক দিনে ৩ বেলা স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছেন। গত প্রায় ১৮ বছর ধরে মাথাপিছু জিডিপি পুরোপুরি স্থির হয়ে আছে, আর জাতীয় ঋণ জিডিপির ১০০% ছাড়িয়ে গেছে। এত বড় পতন আসলে কিভাবে ঘটল? আজকের এই বিশ্লেষণে মূলত ৫টি বিষয় নিয়ে আলোচনা করা হবে। ফরাসি মরীচিকা, প্রথম ভুল বা মূল্যস্ফীতির ফাঁদ, দ্বিতীয় ভুল শ্রম খাতের দুঃস্বপ্ন, তৃতীয় ভুল ঋণ ও ফ্রি সুবিধার ফাঁদ, এবং সবশেষে সহনশীলতার শিক্ষা। প্রতিবেশী জার্মানির কাঠামোগত নীতির সাথে তুলনা করে ফ্রান্সের এই মারাত্মক অর্থনৈতিক ভুলগুলো বোঝা যাবে। তো চলুন প্রথম ভুলটা দিয়ে শুরু করা যাক, যাকে বলা হচ্ছে মূল্যস্ফীতির ফাঁদ। এই বিশ্লেষণের শুরুটা হচ্ছে ১৯৭৩ সালের বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট দিয়ে, যখন বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অবিশ্বাস্যভাবে ৩০০% বেড়ে গিয়েছিল। এত বড় একটা বৈশ্বিক সংকটে পাশাপাশি দুটো দেশের সম্পূর্ণ ভিন্ন প্রতিক্রিয়া আসলে কৌতূহল জাগায়। জার্মান শ্রমিকরা যখন নিজেদের কারখানাগুলোকে টিকিয়ে রাখতে মাত্র ৬% বেতন বৃদ্ধি মেনে নিয়েছিল, ফ্রান্স তখন হাঁটল একেবারে ভিন্ন এক পথে। তারা এমন একটা আইন করে বসল যেখানে মূল্যস্ফীতির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে ন্যূনতম মজুরিও বাড়তে থাকবে। অর্থাৎ মূল্যস্ফীতি ১০% বাড়লে মজুরিও নিজে থেকেই ১০% বেড়ে যাবে। আর ঠিক একই সময়ে পরিস্থিতি সামাল দিতে তারা মাত্র ১ বছরের মধ্যে অত্যন্ত বেপরোয়াভাবে দেশের অর্থের সরবরাহ ২০% বাড়িয়ে দেয়। মানে রীতিমতো আগুনে ঘি ঢালার মতো অবস্থা। মজুরি আর অর্থের সরবরাহ এভাবে কৃত্রিমভাবে বাড়ানোর কারণে ফরাসি পণ্যগুলো প্রতিবেশীদের তুলনায় অবিশ্বাস্য রকমের দামি হয়ে পড়ে। ব্যাপারটা একটু সহজ করে বলা যাক। ধরুন একটা সাধারণ কফি মেকার জার্মানিতে যেটা বানাতে খরচ হচ্ছে $৬৫, ফ্রান্সে একই কফি মেকারের উৎপাদন খরচ গিয়ে দাঁড়ায় $৭৫। সোর্সগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে যে এই $10 পার্থক্যের কারণেই ফরাসি কারখানাগুলো বৈশ্বিক প্রতিযোগিতায় মুখ থুবড়ে পড়ে। ফলাফল, রপ্তানিতে ধস এবং বিশাল এক বাণিজ্য ঘাটতি। শিল্পের এই সক্ষমতা হারানোর বিষয়টা সরাসরি আমাদের নিয়ে যাচ্ছে দ্বিতীয় অর্থনৈতিক ভুলের দিকে, শ্রম খাতের দুঃস্বপ্ন। ১৯৮০ সালেও কিন্তু ফরাসি শিল্পখাত ছিল তুঙ্গে, কিন্তু এর পরের কয়েক দশকে দৃশ্যপট নাটকীয়ভাবে বদলে যায়। ২০০০ সালে সরকার কর্মসপ্তাহ ছোট করে আনে, আর ২০০৭ সালে এসে দেখা যায় ফ্রান্স তার সেই শক্তিশালী শিল্পখাতের প্রায় ৩৬% জনবল হারিয়ে ফেলেছে। অর্ধেকের কাছাকাছি শ্রমশক্তি উধাও হয়ে যাওয়া কোনো স্বাভাবিক ঘটনা নয়। আর কাকতালীয়ভাবে ঠিক ওই সময়টিতেই বিশ্ববাজারে সস্তা চীনা পণ্যের ঢল নেমেছিল, যাকে চাইনিজ ম্যানুফ্যাকচারিং শক বলা হয়।
এই সস্তা উৎপাদনের বিরুদ্ধে টিকে থাকার জন্য দুই দেশের কৌশল কতটা আলাদা ছিল তা সত্যি অবাক করার মতো। জার্মানি একটা তেতো ওষুধ গিলে নেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছিল। তারা শ্রমবাজারকে অনেক বেশি নমনীয় করে এবং বেকারত্ব ভাতা কমিয়ে দেয়, যাতে মানুষ কাজে ফিরতে বাধ্য হয়। অন্যদিকে ফ্রান্স হাঁটল সবচেয়ে সহজ পথে। তারা কর্মসপ্তাহ ৩৯ ঘণ্টা থেকে কমিয়ে ৩৫ ঘণ্টা করে দিল, কিন্তু কর্মীদের বেতন একই রাখল। ধারণাটা ছিল মানুষ কম কাজ করলে কোম্পানিগুলো বাধ্য হয়ে আরও বেশি কর্মী নিয়োগ দেবে, কিন্তু বাস্তবে তা একেবারেই ঘটেনি। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে একটা নির্দিষ্ট আইনের কারণে। ফ্রান্সে কোনো কর্মীকে ছাঁটাই করাকে যদি বিচারক অন্যায় বলে রায় দিতেন, তবে ব্যবসা প্রতিষ্ঠানকে ওই কর্মীর সর্বোচ্চ ৪ বছরের বেতনের সমপরিমাণ অর্থ জরিমানা হিসাবে গুনতে হতো। একবার ভাবুন, পুরো ৪ বছরের বেতন। এই আইনি কড়াকড়িতে মালিকরা এতটাই ভয় পেয়ে যান যে নতুন কাউকে কাজে নিয়োগ দেওয়ার সাহসই তারা হারিয়ে ফেলেন। এই সব সিদ্ধান্তগুলো মিলে ফরাসি শিল্পের জন্য আক্ষরিক অর্থে একটা ডেথ জোন বা মৃত্যুফাত তৈরি করে। জার্মানিতে কোনো পণ্য তৈরির চেয়ে ফ্রান্সে তা তৈরি করা ১৮ থেকে ২০% বেশি ব্যয়বহুল হয়ে দাঁড়ায়। এর ফলাফল ছিল ভয়াবহ। প্রতি বছর প্রায় ৬০,০০০ ফরাসি কোম্পানি দেউলিয়া হতে শুরু করে। পুরো একটা ম্যানুফ্যাকচারিং ইকোসিস্টেম ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। এবার তৃতীয় এবং চূড়ান্ত কাঠামোগত ভুলের দিকে এগিয়ে যাওয়া যাক, ঋণ ও বিনামূল্যে সুবিধা দেওয়ার ফাঁদ। এখানে মূলত ২০০৮ সালের বিশ্বব্যাপী আর্থসামাজিক মন্দার পরবর্তী সময়কালটাকে বিশ্লেষণ করা হয়েছে। সোর্স ম্যাটেরিয়ালটি এই দুটো দেশের সম্পূর্ণ বিপরীত পরিস্থিতি বোঝাতে একজন অ্যাথলেটের চমৎকার একটা রূপক ব্যবহার করেছে। জার্মানি হল সেই অ্যাথলেট যে ইনজুরিতে পড়ার পর ব্যথা অনুভব করে, ধৈর্য ধরে চিকিৎসা নেয় এবং প্রাকৃতিকভাবে সেরে ওঠে। আর ফ্রান্স হল এমন এক অ্যাথলেট যে ব্যথা ভুলে থাকতে কেবল শক্তিশালী পেইন কিলার খেয়ে যায়। অর্থাৎ জার্মানি রাষ্ট্রীয় ব্যয় কমিয়ে অর্থনীতি পুনরুদ্ধারের চেষ্টা করেছিল, আর ফ্রান্স সরকার নিজেদের ক্রেডিট কার্ড ব্যবহার করে ব্যথানাশকের মতো কেবল বিশাল পরিমাণ অর্থ খরচ করেই চলেছিল। এই অর্থনৈতিক পেইন কিলারগুলো মূলত ছিল সরকারের কল্পনাতীত সব ব্যয়ের খাত। বিদ্যুতের বিল নির্দিষ্ট রাখতে তারা অবিশ্বাস্যভাবে ৭৫ বিলিয়ন ইউরো খরচ করে বসে। কোভিডের সময় বেসরকারি খাতের কর্মীদের প্রায় ১০০% বেতন সরকার নিজে দেয়, আর বিনামূল্যে বিলিয়ন বিলিয়ন টাকার সরকারি সুবিধা বিলিয়ে দেওয়া হয়। এগুলো সাময়িকভাবে কাঠামোগত ব্যথাকে ঢেকে রাখলেও ভেতরে ভেতরে রাষ্ট্রের জাতীয় ঋণকে খুব দ্রুত বিশাল এক দৈত্যে পরিণত করে। আর এই লাগামহীন ব্যয়ে একটা অবধারিত পেনশন সংকটের জন্ম দেয়। বর্তমানে ফ্রান্সে কর্মক্ষম ব্যক্তি ও অবসরপ্রাপ্ত ব্যক্তির অনুপাত এমন এক জায়গায় পৌঁছেছে যে প্রতি ৫০ জন সক্রিয় কর্মীকে ৫০ জন অবসরপ্রাপ্ত মানুষের পেনশনের ভার বহন করতে হচ্ছে। তার মানে হল, আজ ফ্রান্সে প্রায় প্রত্যেক কর্মকে কার্যত একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির খরচও মেটাতে হচ্ছে। দীর্ঘমেয়াদে কোনো অর্থনীতির পক্ষেই এমন বিশাল ভার বহন করা গাণিতিকভাবেই সম্ভব নয়। আমাদের বিশ্লেষণ বলছে যে সাময়িক এই আর্থিক পেইনকিলারগুলোর মেয়াদ এখন ফুরিয়ে এসেছে। ২০২৩ সালের বিশাল দাঙ্গা এবং ক্রমবর্ধমান অপরাধের হার স্পষ্টভাবে প্রমাণ করে যে ঋণের বিপুল ভারে অর্থনীতির শরীর এখন ভেতর থেকে ভেঙে পড়ছে। কৃত্রিমভাবে তৈরি করার স্বাচ্ছন্দ্য যখন ভেঙে পড়ে, তখন তার আঘাত কতটা নির্মম হয় সেটাই আজ চোখের সামনে দেখা যাচ্ছে। এতক্ষণ যে আলোচনা হলো, তা থেকে জাতীয় সহনশীলতার কি শিক্ষা পাওয়া যায়?